নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষার জন্য সাজেস্টিভ ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি। তো চলো আজকের ক্লাস শুরু করছি। দেখো, আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে? পারদ ছাড়া অপর একটি তরল ধাতু হলো। পারদ ছাড়া অপর একটি তরল ধাতুর নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, গ্যালিয়াম। গ্যালিয়াম হচ্ছে একটি তরল ধাতু এবং এটি পারদ ছাড়া অন্য একটি তরল ধাতু। এবার আমরা কয়েকটি উল্লেখযোগ্য ধাতু ও গ্যাস সম্পর্কে জেনে নেব। প্রথমে কি রয়েছে দেখো, গ্রাফাইট হলো একটি অধাতু যা তাপ এবং তড়িতের উভয়েরই কি সুপরিবাহী। গ্রাফাইট কিন্তু একটি অধাতু যা তাপ এবং তড়িৎ উভয়েরই সুপরিবাহী। স্বাভাবিক উষ্ণতায় একটি তরল ধাতু হলো কি? পারদ। স্বাভাবিক উষ্ণতায় একটি তরল অধাতু হলো ব্রোমিন। ভূপৃষ্ঠের সর্বাধিক উপস্থিত মৌলের নাম কি? অক্সিজেন। ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত ধাতুর নাম কি? অ্যালুমিনিয়াম। বায়ুমণ্ডলের সর্বাধিক উপস্থিত মৌল হচ্ছে কি? নাইট্রোজেন। কত পরিমাণ থাকে? 78.09%। মহাকাশের সর্বাধিক উপস্থিত মৌলের নাম কি? হাইড্রোজেন। সবচেয়ে হালকা ধাতুর নাম কি? লিথিয়াম। সবচেয়ে হালকা গ্যাস কোনটি? হাইড্রোজেন। সবচেয়ে ভারী গ্যাস কোনটি? রেডন। কঠিনতম মৌলিক পদার্থের নাম কি? সবচেয়ে কঠিনতম মৌলিক পদার্থ কোনটি? হীরক, যেটি কার্বনের একটি রূপভেদ। অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনের সঙ্গে কি মিশ্রিত থাকে? হিলিয়াম গ্যাস মিশ্রিত থাকে। সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাসের নাম কি? হিলিয়াম। জলের চেয়েও হালকা ধাতুর নাম কি? সোডিয়াম ও লিথিয়াম হচ্ছে জলের চেয়েও হালকা। সর্বাপেক্ষা নমনীয় ধাতুর নাম কি? সোনা। একটি ভঙ্গুর ধাতুর নাম কি? বিসমাথ। একটি ধাতুকল্পের নাম কি? আর্সেনিক ও অ্যান্টিমনি। এ দুটি কিন্তু ধাতুকল্পের উদাহরণ। সবচেয়ে ভারী অধাতুর নাম কি? আয়োডিন। দুটি উজ্জ্বল অধাতু হল আয়োডিন ও গ্রাফাইট। তড়িৎ ঋণাত্মক মৌলের নাম কি? সোডিয়াম ও হাইড্রোজেন। তড়িৎ ধনাত্মক মৌল অর্থাৎ সর্বোচ্চ তড়িৎ ধনাত্মক মৌলের নাম কি? ফ্লোরিন ও ক্লোরিন। বর ধাতু কাকে বলা হয়? সোনা, প্লাটিনাম, রূপো এরা হচ্ছে বর ধাতু। সন্ধিগত মৌল কোনগুলো দেখো? আয়রন, কপার, নিকেল, কোবাল্ট এগুলি হচ্ছে সন্ধিগত মৌল। নিষ্ক্রিয় বা নোবেল গ্যাস কোনগুলো? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। তেজস্ক্রিয় মৌল কোনগুলো? রেডিয়াম, ইউরেনিয়াম, থেরিয়াম বা থোরিয়াম। দুষ্ট মৌল কোনগুলো? হাইড্রোজেনকে বলা হয় দুষ্ট মৌল। হ্যালোজেন মৌল কোনগুলো? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলিকে বলা হয় হ্যালোজেন মৌল। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, আন্দামানে ভারতের কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন? আন্দামানে ভারতের কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, লর্ড মেও নিহত হয়েছিলেন। লর্ড মেও ভারতের ভাইসরয় 1872 সালে শের আলীর দ্বারা পোর্ট ব্লেয়ারে নিহত হন। শের আলীকে আন্দামান দ্বীপপুঞ্জে শাস্তিমূলক নিষ্পত্তিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল যখন তিনি লর্ড মেয়োকে ছুরি দিয়ে ঘাতে হত্যা করেছিলেন বা ছুরির আঘাতে হত্যা করেছিলেন। এইবার দেখো গভর্নর জেনারেলদের বা বড়লাটদের তালিকা। রবার্ট ক্লাইভ কত থেকে কত? 1757 থেকে 1760। হেনরি ভেনসিস্টার্ট 1760 থেকে 1764। রবার্ট ক্লাইভ দ্বিতীয় ব্যারেন ক্লাইভ অফ পলাশি 1764 থেকে 1766। জন কার্টিয়ার 1769 থেকে 1772। ওয়ারেন হেস্টিংস 1772 থেকে 1774। 1872 সালে লর্ড মেও ভারতের ভাইসরয়কে হত্যা করা হয়েছিল কোথায়? পোর্ট ব্লেয়ারে। লর্ড মেও ভারতের ভাইসরয় 1872 সালে শের আলীর দ্বারা পোর্ট ব্লেয়ারে নিহত হন। শের আলীকে আন্দামান দ্বীপপুঞ্জে শাস্তিমূলক নিষ্পত্তিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল যখন তিনি লর্ড মেয়োকে ছুরির আঘাতে হত্যা করেছিলেন। তারপর দেখো কি রয়েছে, লর্ড মেও সময়কাল কত? 1869 থেকে 1872। ভারতীয় রাজকুমারদের রাজনৈতিক প্রশিক্ষণের জন্য কাথিয়াওয়াড়ে রাজকোট কলেজ এবং আজমিরে মেও কলেজ খোলা।
স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা করা, কৃষি ও বাণিজ্য বিভাগ প্রতিষ্ঠা করা, রাজ্য রেলওয়ে প্রবর্তন করা, এই সব কাজ কে করেছেন? লর্ড মেয়ো। লর্ড মেয়ো 1869 থেকে 1872। সাধারণ জ্ঞান, বাংলাদেশে বিষয়াবলী, লর্ড মেয়ো 1869 থেকে 1872। ভারতীয় উপমহাদেশে প্রথম আদমশুমারি পরিচালিত হয় লর্ড মেয়োর সময়কালে। প্রথম আদমশুমারি পরিচালিত হয় 1872 সালে। লর্ড মেয়ো একমাত্র ভাইসরয় যিনি কি হয়েছিলেন? খুন হয়েছিলেন। 1909 সালে লর্ড মিন্টো ভারতের ভাইসরয় ছিলেন যখন ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট প্রণয়ন করা হয়। সেই সময় লর্ড মরলে ছিলেন ভারতের রাজ্য সচিব। এই আইনটি মরলে মিন্টো সংস্কার নামেও পরিচিত। তারপর কে রয়েছে? লর্ড কার্জন। তিনি 1899 থেকে 1905 সাল পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন। তার শাসনামলে বেশ কিছু ঘটনা ঘটে। বঙ্গভঙ্গ একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা তার সময়কালে ঘটেছিল। ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ স্থাপন তার সময়কালে হয়েছিল। দ্বিতীয় দিল্লি দরবার আয়োজন করা হয় তার সময়কালেই। তারপর কে রয়েছে? লর্ড রিপন। লর্ড রিপন 1882 সালে দেশীয় সংবাদপত্র আইন বাতিল করেছিলেন, যা 1878 সালে ইঙ্গো আফগান যুদ্ধের সময় প্রণীত হয়েছিল। তার শাসনামলে ইলবার্ট বিল, ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের মতো বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঘটনাও প্রত্যক্ষ করেছে। পরবর্তী প্রশ্ন, কোন শিল্পকে আধুনিক সভ্যতার মেরুদণ্ড বা ব্যাকবোন অফ মডার্ন ইন্ডাস্ট্রি বলা হয়? কোন শিল্পকে আধুনিক সভ্যতার মেরুদণ্ড বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, লৌহ ইস্পাত শিল্পকে আধুনিক সভ্যতার মেরুদণ্ড বা ব্যাকবোন অফ মডার্ন ইন্ডাস্ট্রি বলা হয়। ইস্পাত শিল্পকে প্রায়শই আধুনিক শিল্পের মেরুদণ্ড হিসেবে উল্লেখ করা হয়। এর কারণ হল ইস্পাত একটি মৌলিক উপাদান যা ভবন, সেতু এবং পরিবহন ব্যবস্থার মতো অবকাঠামো নির্মাণে ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, নিচের কে গায়ত্রী মন্ত্র রচনা করেন? নিচের অপশনগুলির মধ্যে কে গায়ত্রী মন্ত্র রচনা করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, বিশ্বামিত্র গায়ত্রী মন্ত্র রচনা করেন। বিশ্বামিত্র হলেন গায়ত্রী মন্ত্রের রচয়িতা। গায়ত্রী মন্ত্র প্রথম ঋগ্বেদে আবির্ভূত হয়। এটি সাবিত্রী মন্ত্র নামেও পরিচিত। বশিষ্ঠ স্তোত্র রচনা করেছিলেন, যা অগ্নি, ইন্দ্র এবং অন্যান্য দেবতাকে উৎসর্গীকৃত। গায়ত্রী মন্ত্র বৈদিক এবং উত্তর বেদিক গ্রন্থে ব্যাপকভাবে উদ্ধৃত হয়েছে। মন্ত্রটি উপনয়ন অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। হনুমান চালিসার রচয়িতা কে ছিলেন? গোস্বামী তুলসীদাস ছিলেন হনুমান চালিসার রচয়িতা। তারপর দেখো, কোন বেদে আচার অনুষ্ঠানের কথা বলা হয়েছে? যজুর্বেদে। যজুর্বেদ আচার অনুষ্ঠানের সাথে সম্পর্কিত। কয়টি বেদ আছে? টোটাল 4টি বেদ রয়েছে। কি কি? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ। ঋগ্বেদ হল বিভিন্ন দেবতাকে উৎসর্গ করা স্তোত্রের একটি সংগ্রহ। সামবেদ সুর নিয়ে আলোচনা করে। যজুর্বেদে যজ্ঞের আচার রয়েছে। অথর্ববেদে জাদু মন্ত্র রয়েছে। যজুর্বেদ হল সংস্কৃত মন্ত্র এবং শ্লোকের একটি প্রাচীন সংগ্রহ, যা হিন্দু উপাসনা এবং আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয়। নামটি সংস্কৃত উৎস থেকে নেওয়া হয়েছে। যজুর, যার অর্থ উপাসনা বা ত্যাগ, এবং বেদ, যার অর্থ কি? জ্ঞান। যজুর্বেদকে কখনো কখনো বলিদানের জ্ঞান হিসেবেও অনুবাদ করা হয়। বেদ হল প্রাচীনতম হিন্দু ধর্মগ্রন্থ। তাহলে ভারতের প্রাচীনতম হিন্দু ধর্মগ্রন্থের নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে বেদ। সংস্কৃত শব্দ বেদ মানে হচ্ছে জ্ঞান। বেদকে কেউ কেউ শ্রুতি সাহিত্য হিসেবে উল্লেখ করেছেন, যার অর্থ হল শোনা যায়। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরু হয় কোথায়? কোথায় প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, তারাপুরে। তারাপুরে সর্বপ্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা TAPS মহারাষ্ট্রের থানে জেলার বৈশের কাছে অবস্থিত। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প হিসেবে শুরু করে। ভারত সরকার প্ল্যান্টের জন্য ফুটন্ত জলের চুল্লি ব্যবহার করার সিদ্ধান্ত নেয়।
এবার আমরা দেখে নেব বিভিন্ন জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদের ওপর অবস্থিত এবং কোন রাজ্যে অবস্থিত। কি রয়েছে দেখো, পাঞ্চেত জলবিদ্যুৎ কেন্দ্র ঝাড়খণ্ডের দামোদর নদীর ওপর অবস্থিত। ম্যাসেঞ্জার জলবিদ্যুৎ কেন্দ্র ঝাড়খণ্ডের ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত। উকাই জলবিদ্যুৎ কেন্দ্র গুজরাটের তাপ্তি নদীর উপর অবস্থিত। রিহান জলবিদ্যুৎ কেন্দ্র উত্তরপ্রদেশের রিহান নদীর উপর অবস্থিত। তেহেরি জলবিদ্যুৎ কেন্দ্র উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর উপর অবস্থিত। রংটং জলবিদ্যুৎ কেন্দ্র হিমাচল প্রদেশে অবস্থিত। শরাবতী জলবিদ্যুৎ কেন্দ্র এটি কর্ণাটকের শরাবতী নদীর ওপর অবস্থিত। হীরাকুদ জলবিদ্যুৎ কেন্দ্র এটি উড়িষ্যার মহানদীর ওপর অবস্থিত। ইডুক্কি জলবিদ্যুৎ কেন্দ্র এটি কেরলের পেরিয়ার নদীর উপর অবস্থিত। শ্রীশাইলাম জলবিদ্যুৎ কেন্দ্র এটি অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর ওপর অবস্থিত। নাগার্জুন সাগর জলবিদ্যুৎ কেন্দ্র এটি অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর ওপর অবস্থিত। শিব সমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র এটি কর্ণাটকের কাবেরী নদীর ওপর অবস্থিত। কাদানা জলবিদ্যুৎ কেন্দ্র এটি গুজরাটের মাহি নদীর ওপর অবস্থিত। যমুনা জলবিদ্যুৎ কেন্দ্র এটি উত্তরপ্রদেশের যমুনা নদীর ওপর অবস্থিত। কুন্দা জলবিদ্যুৎ কেন্দ্র এটি তামিলনাড়ুর কুন্দ নদীর ওপর অবস্থিত। মেত্তুর জলবিদ্যুৎ কেন্দ্র এটি তামিলনাড়ুর কাবেরী নদীর উপর অবস্থিত। জওহর সাগর জলবিদ্যুৎ কেন্দ্র এটি রাজস্থানের চম্বল নদীর উপর অবস্থিত। সর্দার সরোবর জলবিদ্যুৎ কেন্দ্র এটি গুজরাটের নর্মদা নদীর উপর অবস্থিত। ইন্দিরা সাগর জলবিদ্যুৎ কেন্দ্র এটি মধ্যপ্রদেশের নর্মদা নদীর উপর অবস্থিত। সুবর্ণরেখা জলবিদ্যুৎ কেন্দ্র এটি ঝাড়খণ্ডের সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত। মাছকুন্দ জলবিদ্যুৎ কেন্দ্র এটি অন্ধ্রপ্রদেশের মাছকুন্দ নদীর ওপর অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম এশিয়ান গেমসে সোনা জেতেন? কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম এশিয়ান গেমসে সোনা জিতেছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, কমলজিৎ সাধু। কমলজিৎ সাধু বা সান্ধু একজন প্রাক্তন ভারতীয় ক্রীড়াবিদ যিনি দেশের হয়ে প্রথম মহিলা হিসেবে এশিয়ান গেমসে সোনা জেতেন। পিটি ঊষা একজন অবসরপ্রাপ্ত ভারতীয় ট্র্যাক এবং ফিল্ড ক্রীড়াবিদ। 1979 সাল থেকে তিনি ভারতীয় অ্যাথলেটিক্সের সাথে যুক্ত আছেন। তিনি ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ভারতের সর্বকালের সেরা ক্রীড়াবিদদের মধ্যে অন্যতম। তাকে ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানী বলে অভিহিত করা হয়। পরবর্তী প্রশ্ন, কে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে মৌলগুলিকে শ্রেণীবদ্ধ করেছেন? কে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে মৌলগুলিকে শ্রেণীবদ্ধ করেছেন বা সাজিয়েছেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, হেনরি মোসলে সর্বপ্রথম পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে মৌলগুলিকে শ্রেণীবদ্ধ করেছিলেন। হেনরি মোসলে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে মৌলগুলিকে শ্রেণীবদ্ধ করেছেন। 1913 সালে ইংরেজ বিজ্ঞানী হেনরি মোসলে এক্স রে টিউবের সাহায্যে পরীক্ষা করে প্রদর্শন করেছেন যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের সাথে কিংবা অণুর নিউক্লিয়াসের প্রোটন সংখ্যার সঙ্গে মিলে যায়। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যের নিজস্ব সংবিধান রয়েছে? কোন রাজ্যের নিজস্ব সংবিধান রয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, জম্মু ও কাশ্মীর রাজ্যের নিজস্ব সংবিধান রয়েছে। জম্মু ও কাশ্মীর ভারতের একমাত্র রাজ্য যার নিজস্ব সংবিধান ও জাতীয় পতাকাও রয়েছে। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিকটি হল? উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিকটির নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা IAA। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড হল অক্সিন পরিবারের একটি প্রাকৃতিক উদ্ভিদ হরমোন যা উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। IAA কোষ প্রসারণ, শিকড় উৎপাদন এবং কুঁড়ি বৃদ্ধি উদ্দীপিত করে, যা বিভিন্ন উদ্ভিদের শারীরবৃত্তীয় প্রক্রিয়ার জন্য অপরিহার্য। পরবর্তী প্রশ্ন, প্রাচীন তক্ষশিলা শহর নিচের কোন দুটি নদীর মাঝখানে অবস্থিত ছিল? প্রাচীন শহর তক্ষশিলা নিচের কোন দুটি নদীর মাঝখানে অবস্থিত ছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ,
সিন্ধু ও ঝিলাম নদীর মাঝখানে অবস্থিত ছিল। তক্ষশিলা ছিল একটি প্রাচীন শহর যা বর্তমানে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত। এটি একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। 1980 সালে এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল? কলমকারী চিত্রশৈলীর উৎপত্তি কোন রাজ্যে হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, অন্ধ্রপ্রদেশ রাজ্যে হয়েছিল। বর্তমান রাজ্য অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় কয়েকশো বছর আগে কলমকারীর উৎপত্তি হয়েছিল। এটি প্রাথমিকভাবে মহাভারত, রামায়ণ এবং ভাগবতম সহ পবিত্র লেখাগুলির অনুচ্ছেদগুলিকে চিত্রিত করার জন্য নিযুক্ত করা হয়েছিল। দেয়ালের এই অঙ্কিত ছবিগুলি দেবতাদের গল্প বলে। এগুলি প্রায়শই মন্দিরগুলিতে সুন্দর দৃশ্যপট হিসেবেও ব্যবহৃত হতো। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে মহিলাদের সাক্ষরতার হার সর্বনিম্ন? ভারতের কোন রাজ্যে মহিলাদের সাক্ষরতার হার সর্বনিম্ন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ভারতের রাজস্থানে মহিলাদের সাক্ষরতার হার সবচেয়ে কম। রাজস্থানে নারী সাক্ষরতার হার 52.66। ভারতের মধ্যে সর্বনিম্ন নারী সাক্ষরতা রয়েছে। ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি? রাজস্থান। ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি আয়তন অনুসারে? গোয়া। সর্বাধিক জনবহুল রাজ্যের নাম কি? উত্তরপ্রদেশ। সর্বাধিক জনবহুল রাজ্যের নাম কি? সিকিম। সর্বোচ্চ জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম কি? বিহার। সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম কি? অরুণাচল প্রদেশ। ভারতের শিক্ষার হার সর্বোচ্চ কোন রাজ্যে? কেরলে। মহিলা শিক্ষার হার সর্বোচ্চ কোন রাজ্যে? কেরলে। সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চলটির নাম কি? দিল্লি। বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলটির নাম কি? আন্দামান ও নিকোবর। সর্বাপেক্ষা জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চলটির নাম কি? লাক্ষাদ্বীপ। ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলটির নাম কি? লাক্ষাদ্বীপ। ভারতের বৃহত্তম জেলার নাম কি? গুজরাটের কচ্ছ। ভারতের ক্ষুদ্রতম জেলার নাম কি? পুদুচেরির মাহে। ভারতের বৃহত্তম বন্দর কোনটি? নভসেবা বা জওহরলাল নেহরু বন্দর কোথায়? মুম্বাই অবস্থিত। এটি হচ্ছে ভারতের বৃহত্তম বন্দর। পরবর্তী প্রশ্ন, দাঁতের বাইরের স্তরকে কি বলা হয়? আমাদের দাঁতের বাইরের স্তরকে কি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, এনামেল বলা হয়। কি বলা হয়? এনামেল। এটি দাঁতের শক্ত ও বাইরের স্তর। এটি ক্যালসিয়াম ফসফেটের মতো খনিজ পদার্থ দিয়ে তৈরি। এনামেল হাড়ের চেয়েও শক্ত। এটি পুরো শরীরের সবচেয়ে কঠিন পদার্থ। যাই হোক, হাড়ের বিপরীতে দাঁতের এনামেলে কোনো জীবন্ত কলা থাকে না, তাই নিজ থেকে নিরাময় করতে পারে না। পরবর্তী প্রশ্ন, বাংলার প্রথম সবাক চলচ্চিত্রটি হল? বাংলার প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী হল বাংলার প্রথম সবাক চলচ্চিত্র। প্রথম সবাক বাংলা চলচ্চিত্র হচ্ছে জামাই ষষ্ঠী, যেটি 1931 সালে নির্মিত হয়। প্রথম দিককার জনপ্রিয় অভিনেতা ছিলেন প্রমথেশ বড়ুয়া ও দেবকী বোস। বাংলার প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে রাজা হরিশ্চন্দ্র। পরবর্তী প্রশ্ন, কে অযোধ্যায় স্বাধীন নবাবীর প্রতিষ্ঠা করেন? কে অযোধ্যায় স্বাধীন নবাবীর প্রতিষ্ঠা করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, সাদাত খান অযোধ্যায় স্বাধীন নবাবীর প্রতিষ্ঠা করেন। 1722 খ্রিস্টাব্দে সাদাত খান, যার পুরো নাম সাদাত খান বুরহান উল মুলক, আউদের অথবা অযোধ্যার প্রথম নবাব হিসেবে নিযুক্ত হন। তিনি ফৈজাবাদে তার রাজধানী স্থাপন করেছিলেন। মুঘল শাসনের দুর্বলতার সুযোগ নিয়ে সাদাত খান একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে অবধের ওপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন, মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি?
মানবদেহের দীর্ঘতম কোষটির নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, স্নায়ু কোষ। স্নায়ু কোষ বা নিউরনগুলি হল মানবদেহের দীর্ঘতম কোষ, যার মধ্যে কিছু স্নায়ু কোষ 1 থেকে 1.5 মিটার পর্যন্ত দীর্ঘ হয়। এই কোষগুলি সারা শরীর জুড়ে সংকেত প্রেরণ করে। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলটির নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ফ্লোরিন। ফ্লোরিন হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল। ফ্লোরিন হল পর্যায় সারণীর সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল। পরবর্তী প্রশ্ন, বিশ্বের দীর্ঘতম রেলপথ কোনটি? বিশ্বের দীর্ঘতম রেলপথ কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ট্রান্স সাইবেরিয়ান রেলপথ হচ্ছে বিশ্বের দীর্ঘতম রেলপথ। ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে হল বিশ্বের দীর্ঘতম রেলপথ। মস্কো থেকে ভ্লাদিভস্টক পর্যন্ত প্রসারিত। যাত্রায় 8 দিন এবং 7 রাত লাগে এবং এটি 8টি সময় অঞ্চল কভার করে। পথে আপনি সাইবেরিয়ার বন এবং স্টেপস থেকে উরাল পর্বতমালা এবং বৈকাল হ্রদ পর্যন্ত সব কিছু দেখতে পাবেন। এই ট্রেনটি মস্কো থেকে ভ্লাদিভস্টক পর্যন্ত যায়। পরবর্তী প্রশ্ন, কবি জয়দেবের গীতগোবিন্দ কোন ভাষায় রচিত? কবি জয়দেবের গীতগোবিন্দ কোন ভাষায় রচিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, সংস্কৃত ভাষায় রচিত। কবিতাটি সংস্কৃত ভাষায় লিখেছেন জয়দেব, যিনি রাজা লক্ষণ সেনের সভাপতি ছিলেন। পরবর্তী প্রশ্ন, সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে। অর্থাৎ সুন্দরবনকে কোন বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, ম্যানগ্রোভ গাছের জন্য। সুন্দরবন 1987-তে সাংস্কৃতিক ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থল হিসেবে স্বীকৃতি পায়। গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর বদ্বীপে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এখানে অবস্থিত। এখানে রয়্যাল বেঙ্গল টাইগারের বাস আছে। এই অঞ্চলটি জোয়ারের জলপথ, কর্দময় ভূমি এবং লবণ সহিষ্ণু ম্যানগ্রোভ অরণ্যের ছোট দ্বীপপুঞ্জের একটি জটিল আন্তঃজল দ্বারা বিভক্ত। তারপর দেখো, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে কবে? 1999 সালে। 2023 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে শান্তিনিকেতন। 1989 সালে রাষ্ট্রপুঞ্জ কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে পশ্চিমবঙ্গের বাঁকুড়ার পোড়ামাটির মন্দির। পরবর্তী প্রশ্ন, যে সংস্থাটি ভারতের জাতীয় আয় অনুমান করে তা হলো, বা কোন সংস্থাটি ভারতের জাতীয় আয় পরিমাপ করে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন ভারতের জাতীয় আয় পরিমাপ করে। ভারতে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন বর্তমানে যা সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস নামে পরিচিত জাতীয় আয় কী করে? গণনা করে। পরবর্তী প্রশ্ন, বৈশাখী পূর্ণিমা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে যেই ঘটনাগুলি ঘটেছিল, অর্থাৎ বৈশাখী পূর্ণিমার দিন কোন গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ঘটেছিল? অ্যান্সারটি হয়ে যাবে, দেখো, ওপরের সবগুলি। অর্থাৎ বুদ্ধ জন্মগ্রহণ করেন, বুদ্ধ দিব্যজ্ঞান লাভ করেন, প্লাস বুদ্ধ মারা যান এই বৈশাখী পূর্ণিমাতেই। তাহলে অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, ওপরের সবগুলি। বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। এই পুণ্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত। এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধি বা সিদ্ধিলাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভও করেছিলেন। এই দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীগণ স্নান করেন, সূচিবস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন। ভক্তগণ প্রতিটি মন্দিরে বহু প্রদীপ প্রজ্বলিত করেন, ফুলের মালা দিয়ে মন্দির গৃহ
সুশোভিত করে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন। পরবর্তী প্রশ্ন, কে ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেন? কে ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, ভাস্কো দা গামা ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেছিলেন। ভাস্কো দা গামা, যিনি 1498 খ্রিস্টাব্দের 17 মে ভারতে সমুদ্রপথ আবিষ্কার করেছিলেন, একজন পর্তুগিজ অভিযাত্রী। অন্বেষণের যুগে তিনি ভারতে আসেন। তিনি বিরল ভারতীয় মশলার সন্ধানে ছিলেন। পরবর্তী প্রশ্ন, মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম কি? মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, সেরেব্রাম বা গুরু মস্তিষ্ক হল মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। পরবর্তী প্রশ্ন, ফারাক্কা পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য কী ছিল? ফারাক্কা পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য কী ছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, কলকাতা বন্দর ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করা। কলকাতা বন্দরকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করার জন্য ফারাক্কা পরিকল্পনা তৈরি করা হয়েছিল। ফারাক্কা ব্যারেজ ভারত সরকার দ্বারা 1975 সালে গঙ্গা নদী প্রণালী থেকে জল সরিয়ে নেওয়ার জন্য তৈরি করেছিল। ফারাক্কা ব্যারেজ প্রকল্প ভাগীরথী হুগলি নদী প্রণালীর বহমানতা ও নাব্যতা উন্নত করে কলকাতা বন্দরের সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তার জন্য রূপায়ণ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র কোনটি? পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে সমুদ্র বা সাগর হচ্ছে পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র। মহাসাগর হল গ্রহের বৃহত্তম বাস্তুতন্ত্র। জলবায়ু নিয়ন্ত্রণ করে এবং কোটি কোটি মানুষের জীবিকা প্রদান করে। পরবর্তী প্রশ্ন, কিশোর কুমারের প্রকৃত নাম কি? কিশোর কুমারের প্রকৃত নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, আভাস কুমার গঙ্গোপাধ্যায় বা আভাস কুমার গাঙ্গুলি হচ্ছে কিশোর কুমারের প্রকৃত নাম। কিশোর কুমারের জন্ম নাম ছিল আভাস কুমার গাঙ্গুলি। 4 ভাই বোনের ভিতর কিশোর ছিলেন সর্বকনিষ্ঠ। সবথেকে বড় ছিলেন অশোক কুমার, তারপর সতী দেবী। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসককে কি বলা হয়? কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসককে কি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, লেফটেন্যান্ট গভর্নর বলা হয়। ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতের সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান। রাষ্ট্রপতি তারপর একজন প্রশাসক নিয়োগ করেন, যাকে প্রতিটি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য লেফটেন্যান্ট গভর্নর বলা হয়। পরবর্তী প্রশ্ন, দার্শনিকের উল রাসায়নিকভাবে কী নামে পরিচিত? দার্শনিকের উল রাসায়নিকভাবে কী নামে পরিচিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, জিঙ্ক অক্সাইড নামে পরিচিত। জিঙ্ক অক্সাইড যৌগকে দার্শনিকের উল বলা হয়। এটি একটি সূক্ষ্ম, সাদা, অবিষাক্ত, অদ্রবণীয় গুঁড়ো যা বাতাসের উপস্থিতিতে দস্তা গরম করার ফলে গঠিত হয়। এটি বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জিঙ্ক হোয়াইট নামক একটি রঙের রঞ্জক হিসেবে ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, মাইক্রোচিপ আবিষ্কারের জন্য কে নোবেল পুরস্কার পেয়েছিলেন? মাইক্রোচিপ আবিষ্কারের জন্য কে নোবেল পুরস্কার পেয়েছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, জ্যাক ক্লেয়ার কিলবি মাইক্রোচিপ আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। এইবার আমরা দেখে নেব বিভিন্ন আবিষ্কার এবং তাদের আবিষ্কর্তা কি রয়েছে। দেখো, ব্যারোমিটার কে আবিষ্কার করেছেন? টরিসেলি। পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র কে আবিষ্কার করেন? রবার্ট হুক। ভাষণের সূত্র আর্কিমিডিস। ভরের নিত্যতা সূত্র ল্যাভোয়েশিয়ে। তরল ও গ্যাসীয় পদার্থের গতিসূত্র কে আবিষ্কার করেন? বার্নৌলি। চাপের সূত্র কে আবিষ্কার করেন? বিজ্ঞানী পাস্কাল। গ্যাসের আয়তন ও চাপের সূত্র কে আবিষ্কার করেন? রবার্ট বয়েল। গ্যাসের আয়তন ও উষ্ণতা পরিবর্তনের সূত্র কে আবিষ্কার করেন? চার্লস। চুম্বকের আণবিক তত্ত্ব কে আবিষ্কার করেন? ওয়েবার। কোয়ান্টাম তত্ত্ব ধারণা কে দেন? ম্যাক্স প্ল্যাঙ্ক।
পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ও প্রবাহমাত্রা সম্পর্ক দিয়েছেন ওহম। অষ্টক সূত্রের ধারণা কে দিয়েছেন? নিউল্যান্ড। পর্যায় সারণীর ধারণা কে দিয়েছেন? মেন্ডেলিফ। ইলেকট্রন ও আইসোটোপ আবিষ্কার করেছেন কে? জে থমসন। প্রোটন ও নিউক্লিয়াস আবিষ্কার করেছেন কে? বিজ্ঞানী রাদারফোর্ড। নিউটন কণা কে আবিষ্কার করেছেন? বিজ্ঞানী চ্যাডউইক। স্থির তড়িতের সূত্র দিয়েছেন কে? কুলম্ব। আলোর প্রতিসরণের প্রথম সূত্র দিয়েছেন কে? বিজ্ঞানী টলিমি। এক্স রশ্মি আবিষ্কার করেছেন কে? রন্টজেন বা রন্টোজেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।